Welcome to my channel Bengali Story of Writers. Please subscribe my channel and press the bell icon to get more suspense story. আজ আপনার জন্য অনিশ দেবের কাহিনী অবলম্বনে কেয়ার অফ অন্ধকার। অনিশ দেব জন্মগ্রহণ করেন 22 অক্টোবর 1951 খ্রিস্টাব্দে কলকাতায়। তিনি তার স্কুলের পড়াশোনা শেষ করার পর সাম্মানিক পদার্থবিজ্ঞানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং ফলিত পদার্থবিজ্ঞানে বিটেক, এমটেক ও পিএইচডি করেন। তিনি পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের 2টি স্বর্ণপদক ও 1টি রৌপ্যপদক। তিনি তার লেখালেখির কাজ শুরু করেন 1968 খ্রিস্টাব্দে অধুনালুপ্ত মাসিক রহস্য পত্রিকা। প্রকাশিত কয়েকটি গল্পগ্রন্থের মধ্যে রয়েছে অনিশের সেরা 101, অশরীরী ভয়ঙ্কর, দেখা যায় না শোনা যায়, 23 ঘন্টা 60 মিনিট, 60 মিনিট 23 ঘন্টা, 12টি রহস্য উপন্যাস, 5টি রহস্য উপন্যাস প্রভৃতি। তার জনপ্রিয় বিজ্ঞান গ্রন্থগুলির মধ্যে রয়েছে বিজ্ঞানের হরেক রকম, সহজ কথায় ইন্টারনেট অ্যান্ড কেমন করে কাজ করে যন্ত্র, রোমাঞ্চকর ধূমকেতু ইত্যাদি। রহস্য, গোয়েন্দা, অলৌকিক, কল্পবিজ্ঞান কাহিনী লেখালেখি ও জনপ্রিয় বিজ্ঞান চর্চা এবং বিজ্ঞান গবেষণা ও কম্পিউটার ছিল তার অন্যতম নেশা। তিনি সম্পাদনা করেছিলেন অল্পকালজীবী কয়েকটি মাসিক পত্রিকা ও বিমল করের গল্পপত্র পত্রিকার বিশেষ কল্পবিজ্ঞান সংখ্যা। শুরু করছি আজকের গল্প কেয়ার অফ অন্ধকার। ওটাই হলো গিয়ে ওদের আসল ঠিকানা। এর বেশি আমি আর বলতে পারবো না, সোনাখুড়ো বললেন। তারপর বিড়িতে যক্ষা টান দিয়ে বলল, আর পারলেও বলবো না। আশ্চর্য, ভূত প্রেতের ঠিকানা কেয়ার অফ অন্ধকার, এরকমটা কাউকে বলতে শুনি। আমি খানিকটা অবাক হয়ে সোনাখুড়োর দিকে তাকালাম। মানুষটা কেমন যেন গুম হয়ে বসে আছে, মুখটা অভিমান মাখা। অবিশ্বাসীদের তাচ্ছিল্য আর হেলাচ্ছেদার মুখোমুখি হয়ে নিষ্ঠাবাস বিশ্বাসীদের যা অবস্থা হয় আর কি। অবনী সামন্তর চায়ের দোকানে বসে হালকা গল্পগুজব করছিলাম। রাত প্রায় 7:30। প্রচণ্ড শীত, হাড়ে যেন কামড় বসাচ্ছে। তার সঙ্গে গাঢ় কুয়াশা মাটির কাছাকাছি জমাট বেঁধে ভেসে বেড়াচ্ছে। 20-30 ফুট দূরের কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। শালমুড়ি দিয়ে জড়সড় হয়ে বসে চায়ের গ্লাসে চুমুক দিচ্ছিলাম। ভূত প্রেত নিয়ে তর্ক বিতর্ক নেহাত মন্দ লাগছিল না। তার মধ্যে অবনী সামন্ত কখন যেন ঢুকে পড়েছিল। এছাড়াও আরও 3জন লোকাল লোক থেকেই ফুট কাটছিল। তাদের মুখগুলি চেনা হলেও নামধাম জানি না। রোজ সন্ধ্যাবেলা ওরা অবনীদার দোকানে আসে, খবর কাগজ পড়ে, চা বিস্কুট খায়, রাজা উজির মানে গল্প গুজব করে। জায়গাটা বাঁকুড়া আর পুরুলিয়া বর্ডারের কাছাকাছি। আমি এখানে এসেছি একেবারে নতুন, মাত্র 2 সপ্তাহ হলেও সরকারি কাজে সার্ভে করতে এসেছি। নতুন নতুন টিউবওয়েল কোথায় কোথায় বসানো যায়, কোন কোন এলাকায় টিউবওয়েল বসানোর পরে 7 থেকে 10 দিনের মধ্যেই জল শুকিয়ে যাচ্ছে, এর কারণ কি, ব্লকের মোড়ল মুরব্বীরা কি বলছে, এইসব নিয়ে রোজ সকাল সন্ধে টোটো কোম্পানি করছি আর জাবদা খাতায় রিপোর্ট লিখছি। সোনাখুড়ো এখানকারই লোক। এককালে বিস্তর জমি জমা ছিল, ধান গল ছিল, মাছ চাষের পুকুরও ছিল। তারপর
কালে কালে বিষয় আশয়ের বিবাদে প্রায় সবই হাতছাড়া হয়ে গেছে, কিন্তু জমানো পুঁজি নিয়ে রিটায়ার্ড লাইফ কাটাচ্ছেন তিনি। সোনাখুড়োকে এই গ্রামের সবাই চেনে। বয়স প্রায় 70-70 হবে। কালো দাড়ি পাকানো চেহারা, মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি, চোখে প্লাস্টিক ফ্রেমের চশমা। খুড়ো নানান বিষয়ের খোঁজ রাখে, আর কিছু বকবক করতে পারেও বটে। রোজ সন্ধ্যাবেলা যারা অবনীদার দোকানে আড্ডা মারতে আসে তারা অনেকেই সোনাখুড়োর বকবকানি শুনতে ভালোবাসে, আর একই সঙ্গে খুঁড়োর পেছনে লাগে। এই আড্ডার ধরন বুঝতে আমার প্রথমে কয়েকটা দিন লেগে গিয়েছিল। তারপর পরদেশি হয়েও নিজেকে মোটামুটি খাপ খাইয়ে নিয়েছি। আড্ডায় ভূত প্রেতের কথা প্রায়ই ওঠে, তাতে সোনাখুড়ো নিজের ভুতুড়ে অভিজ্ঞতার কথা শোনায়। অন্যান্যরা যে কাহিনী শুনে চোখ ঠারে পাকা ফোড়ন কাটেন। মাঝে মাঝে অবনীতাও গল্পের হাল ধরে, আর কখনো বা অন্য কেউ। সময় কাটানোর জন্যে ভুতুড়ি বা অন্যান্য যে কোনো উদ্ভট গল্প শুনতেও খারাপ লাগে না। কাহাতাক আর খবরের কাগজ পড়ে বা কিংবা টিভি দেখে সময় কাটানো যায়। কিন্তু এই অঞ্চলের একটা ভারী অদ্ভুত ব্যাপার আছে। যে কোনো অস্বাভাবিক কাণ্ড কারখানার পেছনে সকলেই একটা অলৌকিক কারণ খুঁজে বার করে, এবং তার মধ্যে সোনাখুড়ো হলো গিয়ে চ্যাম্পিয়ন। এরকম একদিন আড্ডার সময় নানান গালগল্পের পর আমি হঠাৎই সোনাখুড়োকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, হ্যারিকেন মাঠে যে জল ওঠে না তার কারণটা কি? ওখানে যে অত টিউবওয়েল, অথচ একটাতেও জল ওঠে না, এর পেছনে কি কোনো ব্যাপারটা লুকিয়ে আছে? সোনাখুড়ো ভুরু কুঁচকে আমার দিকে তাকালো, যেন আমাকে ভয় দেখাতে বিড়িতে একটা প্রবল টান দিল কয়েকবার। তারপর ভুরু করে তুলে জিজ্ঞাসা করল, ও জানেন না? অবনীতা আমাকে জিজ্ঞাসা করল, আপনি তো এত সার্ভে টার্ভে করলেন, তাতে কি বুঝলেন? না, বুঝতেই পারিনি কিছুই, কিন্তু সেই কথা আর মুখে বললাম না। হ্যারিকেন মাঠ যে কোনো মাঠের নাম হতে পারে সে কথা স্বপ্নেও কখনো ভাবিনি। আসলে 50 কি 60 বছর আগে ওই বিশাল সরকারি মাঠটায় 10-12টা হ্যারিকেন ফ্যাক্টরি ছিল। হ্যারিকেনের মন্দার বাজারে সবকটা ফ্যাক্টরি পটাপট উঠে গেল, কিন্তু তারপর সরকার আর ওখানে কোনো ফ্যাক্টরি খুলতে দেয়নি। মাঠটা মাপে এত প্রকাণ্ড যে ওর ওপরে বালি ছড়িয়ে দিব্যি মরুভূমি বলে চালিয়ে দেওয়া যায়। ওই মাঠে মোট 9টা টিউবওয়েল আছে, কিন্তু সবগুলোই অকাজ, শুকিয়ে কাঠ। এছাড়া অনেকগুলো গর্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় লোকজন বলছে ওই সব গর্তে টিউবওয়েল বসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এক ফোঁটাও জল পাওয়া যায়নি। বহুকাল আগে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টের পর থেকেই সবাই ভয়ে পিছিয়ে পড়ে। বলতে গেলে মাঠটার গায়ে অভিশপ্ত তকমা এঁটে যায়, ব্যাস। আমি সোনাখুড়োকে বললাম, আমি নতুন লোক, আমি কেমন করে জানবো বলুন? তখন সোনাখুড়ো ছোট হয়ে আসা বিড়িটায় শেষ টান দিয়ে ছুঁড়ে ফেলল। বার দুই কেসে নিয়ে বললাম, ওই মাঠে অপদেবতার দোষ লেগেছে। ও মাঠ প্রেত পিশাচের আওতায় চলে গেছে, আজ নয়, বহু বছর। গোকুলগড়ায় জমি জমার দালালি করে। সে গরম চায়ে সুরুত করে লম্বা টান দিয়ে বলল, বুঝলেন, ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ও মাঠের ওপর দিয়ে আমরা রাতেও চলাফেরা করি না, ভয় করে। কি টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে? সোনাখুড়ো আর এক গ্লাস চা চাইল অবনীদার থেকে। অবনীদার মুখে গল্প শোনার কোনো কৌতূহল না দেখে আমি বুঝলাম এই অ্যাক্সিডেন্টের ব্যাপারটা ওর জানা।
অবনীদা নির্বিকার মুখে এক গ্লাস ধোঁয়া ওঠা চা এগিয়ে দিল সোনাখড়োর দিকে। খড়ো দু হাতের তালু গ্লাসের গায়ে চেপে ধরে কিছুক্ষণ ওম নিল। তারপর চায়ে চুমুক দিয়ে বলল, ব্যাপারটা সাঁটে বলছি। আপনি তো ওই হ্যারিকেন মাঠের ওপর দিয়ে মাঝে মধ্যেই যাতায়াত করেন। আপনাকে আগেও বলছি, এখনো বলছি, মানে ও মাঠের ওপর দিয়ে যান তবু ঠিক আছে, কিন্তু রাতে একবারে নয়। ওই 9টা মরা চিপকল আর ওই 4খানা গর্ত, আর গর্তের ভেতরে চাপ চাপ অন্ধকার, শুধু অন্ধকার। আমি একটু অবাক হয়ে গেলাম। গর্তের ভেতরে অন্ধকার থাকাটাই তো স্বাভাবিক, এছাড়া কি থাকতে পারে? সে কথাই বললাম সোনাখড়োকে, গর্তের ভেতর অন্ধকার থাকবে না তো কি ফুলের বাগান থাকবে? গোকুল গড়াই আমার কথা শুনে হেসে উঠল। অবনী সামন্তর ঠোঁট সামান্য চড়া হয়েছে দেখলাম, কিন্তু সোনাখড়ো বেশ রুষ্ট হয়ে আমার চোখে তাকালো, বলল, আশ্চর্য তো, গর্ত ভেতরে তো অন্ধকার থাকে, কি তার ভেতরে কি থাকে জানেন? চায়ের গ্লাসে ঘন ঘন 3বার চুমুক দিয়ে বিরক্ত ভাবে খড়ো বলল, শহরের সব কেতা আমার জানা আছে। শহরের জল পেটে পড়লি সব লায়ক হয়ে যায়। যাদের কথা আমি বলতে চাই তারা ওই অন্ধকারেই থাকে। তাদের ঠিকানা হলো ওই কেয়ার অফ অন্ধকার। বুঝলেন কিছু? বুঝলাম, কিন্তু আসল গল্প থেকে তো সরে যাচ্ছে। তাই খোঁড়োকে ঠিক পথে নিয়ে আসার জন্য আমি স্টিয়ারিং করলাম। আপনারা কি একটা অ্যাক্সিডেন্টের কথা বলছিলেন? হ্যাঁ, ওই টিপ কলের মরণ থাম। কয়েকবার ছোট ছোট কাশলো সোনাখড়ো। আপনি তো জানেন এদিককার জলের এয়ারপোর্টটার নিচে কোথাও কোথাও 60-70 ফুট পুরেও জল পেলে না। আমার ছোটবেলায় দেখেছি কত বড় বড় ডিপ গর্ত খুলে জল তোলার চেষ্টা হচ্ছে। তো হ্যারিকেন কোম্পানিগুলো উঠে যাওয়ার পর ওই হ্যারিকেন মাঠে টিপ কল বসানো হলো। এদিক ওদিকে গর্ত খোঁড়াখুড়ি হতে লাগলো। কাজে যাকে বলি একেবারে ধুম লেগে গেল। আমাদের গ্রামটা কাজে টকবক করতে লাগলো। তো তানি নামে সে সময় একটা বাচ্চা ছেলে, কত বয়স হবে, 5 কি 6, বিকেলে ওই হ্যারিকেন মাঠে খেলা করতে করতে একটা গর্তে পড়ে গেল। চারিদিকে কত কান্নাকাটি হইচই হলো। বাচ্চাটা মরে গেল না। বাচ্চাটাকে তোলার জন্য কেউ দড়ি নামায় তো কেউ লম্বা বাঁশ নামায়। তানি আর বাম্মা গর্তের মুখে ঝাঁপিয়ে পড়ে কাঁদতেছে, আছাড়ি পিছাড়ি খাচ্ছে। কান পেতে সবাই গর্তের আওয়াজ শুনতে চেষ্টা করছে। হঠাৎই শোনা গেল তানির কান্না। বাচ্চাটা বেঁচে আছে, ভয়ে কাঁদছে। গর্তের কোনো পাতাল থেকে ওর কচি গলা ভেসে আসতেছে। আবার আবার সকলে হই হই করে উঠল, রব উঠল, বেঁচে আছে বেঁচে আছে। তো ডবল ধকে সবাই চোর সর করি দিল। সন্ধে হয়ে এসেছিল। কোথা থেকে একটা মশাল আর হেজাক বাতি জ্বালিয়ে নিয়ে এলো, কিন্তু গর্তের মুখে আলো ফেলেও কিছু দেখা যায় না। তবু চেষ্টা থামলো না। তারই মা শালপাতার প্যাকেটে করে খাবার নিয়ে এলো। তড়িতে ঝুলিয়ে সেই প্যাকেট নামান দিল গর্তে। গর্তের চারপাশে মাটিতে কান পেটে মানুষজন সকলে তানির কান্না সরানোর শব্দ শুনতে চাই, কিন্তু কিছু শোনা কি গেল না ভালো করে কিছু বোঝা গেল। গাঁয়ের মাতব্বরা পুলিশকে খবর দিয়েছিল, সেখান থেকে খবর গেল সদরে। তারা হয়তো দম করে খবর দিয়েছিল, ঠিক বলতে পারবো না। কিন্তু মোট কথা হলো কাজের কাজ কিছুই হলো না। তাছাড়া ওই তখন তো আর টিভি আর মোবাইল ছিল না, মোবাইল ফোন ছিল না, কিছুই হেলো না।
তাই কিছুই হলো না বটে। বাচ্চাটা গর্তের ভিতরেই রয়ে গেল, ওর বডি আর পাওয়া গেল না। তানির বাপ মাকে কেউ বুঝিয়ে পারেনি, ওরা এক সময় ওই গর্তে খাবার দিয়ে গিয়েছিল, আর সব সময় গর্তের কাছে কান পাতি বলতো যে ওরা নাকি তানির কান্না শুনতে পাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেললো সোনাখুড়ো। বলল, হা, সবই কপাল। গল্পটা শুনতে শুনতে আমার কেমন ঘোর লেগে গিয়েছিল। জিজ্ঞেস করলাম, তারপর? তারপর আর কি, তানি মারা যাওয়ার কিছুদিন পর থেকেই যে কটা টিপকল ওই মাঠে লাগানো হয়েছিল তার সব কটার জল যেতে লাগলো। দেখতে দেখতে 2-4 মাসের মধ্যেই সব টিপকল কিন্তু শুকিয়ে গেল, কাঠ হয়ে গেছে। সরকারি অনেক চেষ্টা চরিত্রে করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। ওই চেষ্টাতে হ্যারিকেন মাঠে আর কত গর্ত খোঁড়াখুঁড়ি হলো, কিন্তু ওই খোঁড়াখুঁড়ি লাভের মধ্যে আরও তিনটে বাচ্চা ওই শুকনো গর্তে পড়ে মারা গেল। ওদের বডিও কেউ উদ্ধার করতে পারল না। বলেন কি? আমি চমকে উঠলাম। 3 বছর আগে প্রিন্স নামে একটা বাচ্চা ছেলের এরকম অ্যাক্সিডেন্টের খবর দেখেছিলাম টিভিতে। ঘটনাটা লাইভ টেলিকাস্টও দেখানো হয়েছিল। অদ্ভুত তৎপরতা আর দক্ষতায় জওয়ানরা বাচ্চাটাকে বাঁচাতে পেরেছিল। আমার ধারণা ছিল আমাদের দেশে এরকম অ্যাক্সিডেন্ট আগে আর কখনো হয়নি। বোকা বোকা ধারণা অবশ্যই, কিন্তু এখানে এই গ্রামে এরকম অ্যাক্সিডেন্ট 4বার হয়েছে, অথচ তার কোনো রেকর্ড নেই। সোনাখুড়ো বলল, না, নেই। তানির অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই 1965 সালে। তার বাকি 3টে বাচ্চার কপালও পড়ল তার 8-9 বছরের মধ্যে। পেপারগুলো খুব একটা ছড়ায়নি। ওই যে বললাম, টিভি নেই, মোবাইল নেই, কী করে ছড়াবে? এরপর এর থেকেই বদনামটা হ্যারিকেন মাঠের ওপর চেপে বসল। সন্ধ্যে কিংবা রাতে ও মাঠে কেউ যায় না, শুধু 9টা টিপকল অন্ধকারে দাঁড়িয়ে থাকে। গ্লাস উঁচু করে চায়ে শেষ চুমুকটা দিল সোনাখুড়ো। খালি গ্লাসটা অবনী সামন্তর হাতে ফিরিয়ে দিল। আমি চুপ করে রইলাম। সরকারি কাজে আমাকে গ্রামগঞ্জের মাঠে ঘাটে ঘুরে বেড়াতে হয়। ভোজনং যত্রতত্র, শয়নং ইষ্ট মন্দিরে। সুতরাং ভূত পেতনির প্যানপ্যানানি আমাকে তাড়া করে ফিরে। যেখানেই যাই সেখানেই শহরের লোক পেয়ে যে যা পারে আমাকে ভূতের গাঁজা করে গপ্প শুনিয়ে দেন। আমিও বোকাশোকা সেজে শুনে যাই। প্রতিবাদ করে ঝামেলা বাড়িয়ে লাভ কি? তাই সোনাখুড়োর গল্পের কোনো প্রতিবাদ করলাম না। এটাই ঠিক যে বাচ্চাগুলোর ওভাবে মারা যাওয়া অত্যন্ত মর্মান্তিক। তাই বলে তাদের হ্যারিকেন মাঠে ভূত হয়ে ঘুরে বেড়াতে হবে তার কোনো মানে নেই। আমি ক্যাম্প থেকে রোজ সাইটে যাই সাইকেল চড়ে। এদিক সেদিক যাওয়ার পথে প্রায় দিনে রাতে আমাকে হ্যারিকেন মাঠটা পেরোতে হয়। তখন দিব্যি 9টা টিপকয়েল দেখি আর ডজনখানেক নিরীহ গর্ত। এতদিন সোনাখুড়োর কাহিনী শুনিনি বলে বোধহয় মনের উপর কোনো বাড়তি চাপ পড়েনি। আজ এই গল্পটা শোনার পর বাড়তি চাপ একটু তৈরি হলো বটে, কিন্তু ছোটো মাবের হাসিও পেল। কী অবস্থা! ওইটুকু 4টে বাচ্চাও জনগণের হাত থেকে রেহাই পেল না। ওদের আত্মাকে সবাই প্রেতাত্মা বানিয়ে ছাড়ল। কেয়ার অফ অন্ধকার আমি আর ভয় পাই না, কারণ আমার সঙ্গে আছে জোরালো টর্চ। আমার ফোলিও ব্যাগের মধ্যে সবসময় টর্চটা মজুদ থাকে। আলো দিয়ে অন্ধকার তাড়ানোর সাহস আমার আছে। যাই হোক, এরপর ভাঙাচোরা কিছু কথার পর আমি উঠে পড়লাম। অবনী সামন্তর ফাটা বেঞ্চিতে রাখা আমার ফোলিও ব্যাগটা তুলে নিলাম।
তারপর দোকানের দরমার বেড়ার পাশটিতে দাঁড় করানো সাইকেল স্ট্যান্ড থেকে নামালাম। ফোলিও ব্যাগ থেকে টর্চটা বের করে হাতে নিলাম। ব্যাগটা সাইকেলের কেরিয়ারে আটকে দিলাম। আমার মাথায় উলের টুপি, গলায় মাফলার, গায়ে ফুল হাতার সোয়েটার, ওপরে চাদর পেঁচানো। এই অবস্থায় আমাকে দেখলে যে কেউ ব্যান্ডেজ ভূত ভেবে ভয় পেয়ে যাবে। তার উপর এই ভূতটা যখন সাইকেল চালিয়ে হ্যারিকেন মাঠের উপর দিয়ে যাবে, তখন দূর থেকে কেউ আমাকে দেখলে যে ভূত প্রেত ঠাউরে বসবে, সে আর আশ্চর্য কি। এইভাবে বোধহয় ভুতুড়ে কাল গল্পের জন্ম হয়। আমি সোনাখুড়োর কাছ থেকে বিদায় নিয়ে সাইকেলে চড়ে বসলাম। এবড়ো খেবড়ো নির্জন পথে সাইকেল ঝাঁকুনি দিয়ে চলতে লাগলো। আমি আগেই টর্চটা ব্যাগ থেকে বের করে নিয়েছিলাম। মাঝে মাঝে ওটা জ্বালতে লাগলাম। টর্চের ধপধপে সাদা আলো আমাকে ভরসা দিল। আমার সাইকেল হ্যারিকেন মাঠের মধ্যে চলতে লাগলো। আকাশে চাঁদ ছিল। সেই আলোয় ভেসে বেড়ানো কুয়াশার টুকরোগুলোকে দেখে মনে হচ্ছিল আকাশের মেঘ মাটিতে নেমে এসেছে। তার মধ্যে সাইকেল ছুটছিল। ছুটতে ছুটতে হ্যারিকেন মাঠের সামনে এসে পড়লাম। এই মাঠটা ডিঙিয়ে গেলেই আমার ক্যাম্পের ফেরার কাজটা অনেকটা শর্টকাট হয়। আমার আবার একটু শর্টকাটের বাঁ দিক আছে। অন্যদিক বেশ ফুরফুরে মন নিয়ে এই মাঠটা পেরিয়ে যাই। আজ সোনাখুড়োর গল্পটা শোনার পর মনের ওপর বাড়তি চাপের ব্যাপারটা এই মুহূর্তে টের পেলাম। ওই 4টি বাচ্চার দুর্ঘটনার দৃশ্যগুলো আমার কল্পনার দিব্যি দেখতে পাচ্ছিলাম। মানুষের কুসংস্কার ওদের আত্মাকে প্রেতাত্মা বানিয়ে ছেড়েছে। তবে সেই ব্যাপারটা হেসে উড়িয়ে দিলেও আত্মার ব্যাপারটা থেকেই যাচ্ছে। এইসব নানান চিন্তায় মনটা খচখচ করতে লাগলো। হ্যারিকেন মাঠে সাইকেলটা চাকা ঢুকে পড়তেই আমার মনটা কেমন যেন শিউরে উঠল। সামনে বিশাল ধুধু মাঠ, জ্যোৎস্নার আলো ভেসে বেড়াচ্ছে। সেই মাঠে মাথা তুলে দাঁড়িয়ে আছে 9টা টিউবওয়েল। চাঁদের আলোয় কালো সিলুয়েট ছবি হয়ে গেছে। আর মাঠের ধূসর জমিতে ওদের লম্বা লম্বা কালো ছায়া শুয়ে আছে। এছাড়া কাছে দূরে এখানে ওখানে অনেকগুলো কালো গর্ত, অন্ধকার তার ভেতরে জমাট বেঁধে আছে। আমার গায়ে কাঁটা দিল। যদিও যুক্তি দিয়ে তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। আমি আরও জোরে প্যাডেল ঘোরাতে লাগলাম। মনে হলো যত তাড়াতাড়ি এই মাঠটা পেরোনো যায় ততই মঙ্গল। কিন্তু অবাক হয়ে দেখলাম মাঠটা যেন কিছুতেই শেষ হচ্ছে না। আমার দুপাশে শুধু টিউবওয়েল আর গর্ত, আর ওগুলো পিছনে ছুটে চলেছে তো চলছে। আমি কি তাহলে ভয়ের করে এই হ্যারিকেন মাঠের মধ্যেই পাখিয়ে দিশে ভাড়াভাবে ঘুরে চলেছি? মাঠটা কিছু মতেই আমি বেরোতে পারছি না কেন? এমন সময় হঠাৎই একটা বাতাস ছাড়ল। আমার হাড়ের ভিতরে ঠান্ডার ছোঁচ বিঁধতে লাগলো। দুটো হাত যেন ঠান্ডায় এখনই জমে যাবে। পায়ের পাতা কেউ যেন বরফ গুঁড়ো চেপে ধরেছে। কিন্তু থামলে তো চলবে না, না কিছুতেই না। কিন্তু পাগলের মতো প্যাডেল করতে লাগলাম। টর্চের আলো এটা মাঠের জমিতে পড়ে কাঁপতে লাগলো। হঠাৎই কানে এলো কয়েকটা বাচ্চার কান্না। তোমরা গর্তে পড়ে গিয়ে কাঁদছে। ওরা তো নানান সময় গর্তে পড়ে মারা গেছে, তাহলে একসঙ্গে কাঁদছে কেমন করে? তাছাড়া এত বছর পরে ব্যাপারটা তো অসম্ভব। আমি মরিয়া করে সাইকেল চালাতে লাগলাম। মনে হলো সাইকেলটা থামালেই আমি শেষ হয়ে যাব। ঠান্ডা বাতাসে হাত পা অসাড় হয়ে আসছে, কিন্তু সাইকেল থামাবো না, কিছুতেই না।
হঠাৎ লক্ষ্যভ্রষ্ট একটা টিউবওয়েলের সঙ্গে আমার সাইকেলে প্রচণ্ড ধাক্কা লাগলো। আমি সাইকেল থেকে কয়েক হাত ধরে ছিটকে পড়লাম। টর্চটা খসে পড়লো মাটিতে। সাইকেলটা কাত হয়ে পড়লো। ওটার পিছনের চাকাটা তখনও পাক খেয়ে চলেছে। আমি সেরকম কোনো চোট পাইনি, তবে মাথাটা কেমন ঘুরছিল। একটু পরেই সামলে উঠে জ্বলন্ত টর্চটার দিকে ঝাঁপিয়ে পড়লাম। ওটা মুঠোয় ধরে কোনো রকমে উঠে দাঁড়ালাম। তারপর টিউবওয়েলগুলোর দিকে চোখ পড়েই চমকে উঠলাম। ওগুলো যেন সংখ্যায় একটু একটু বেশি লাগছে। গুনতে শুরু করলাম। 1, 2, 3, 13টা। 4টি টিউবওয়েল বেড়ে গেল কেমন করে? আমি একবার নয় 3 বার গুনলাম। সত্যি 13টা। আমি অবিশ্বাসে টিউবওয়েলের উপরে টর্চের আলো বোলাতে লাগলাম, কিন্তু তার দরকার বোধহয় ছিল না। জ্যোৎস্নায় সব কিছুই বেশ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। মাটিতে পড়ে থাকা সাইকেলটার চাকা তখনও ঘুরছিল। মনে হলো যেন অপার্থিব কোনো শক্তি ওটাকে আড়াল থেকে একটানা ঘুরিয়ে চলেছে। হঠাৎই খেয়াল করলাম একটা টিউবওয়েল নড়ছে। ওটার চেহারা কেমন বদলে যাচ্ছে। ধীরে ধীরে লম্বা হয়ে ওটা মানুষের আকার নিল। তারপর কালো ছায়াটা পায়ে চাকা লাগানো অলৌকিক গাড়ির মতো মসৃণ গতিতে ধীরে ধীরে আমার দিকে আসতে লাগলো। আমার হিম ঠান্ডা পা দুটো জমাট বেঁধে গিয়েছিল। আতঙ্কে কাঠ হয়ে দেখতে লাগলাম। ওই ছায়াটা এগিয়ে আসছে, আর তার সঙ্গে মাঠে শুয়ে থাকা ওই ছায়াটার লম্বা ছায়া এগিয়ে আসছে আমার দিকে। বেশ খানিকটা দূরে আরো 3টে টিউবওয়েল নড়ে উঠল। অন্ধকারে মানুষের অবয়বে পাল্টে গেল। তারপর ওদের ছায়া সমেত আমার দিকে এগিয়ে আসতে লাগলো। বাকি 9টা টিউবওয়েল যার যার জায়গায় দাঁড়িয়ে রইল। প্রথম অপচ্ছায়াটা যখন আমার বেশ কাছাকাছি এসে গেছে, তখন আমি প্রাণপণে নিজেকে বোঝাতে চেষ্টা করছি, না, ভূত বলে কিছুই নেই, এসব আমার দেখার ভুল, হ্যালুসিনেশন। কিন্তু বাচ্চাদের কান্নার শব্দটা এখনো যে আরো স্পষ্ট শুনতে পাচ্ছি, অনুভব করছি। ঠান্ডা বাতাস পাগলের মতো বইছে। কিভাবে যে ওই প্রেতের ছায়ার উপর টর্চের আলো ফেললাম জানি না। আমার টর্চ ধরা হাতটা থরথর করে কাঁপছিল, কিন্তু তা সত্ত্বেও অনেক কিছুই স্পষ্টভাবে দেখতে পেলাম। আমার সামনে দাঁড়িয়ে একটা লম্বা কুচকুচে কালো মানুষ, সম্পূর্ণ নগ্ন। তার সারাটা গা কাদা মাটিতে মাখামাখি, এমনকি গাল কিংবা কপালও বাদ যায়নি। লোকটা চোখ দুটো ধক ধক করে চলছে। হাঁ করা মুখ দিয়ে কুয়াশার স্রোত বেরিয়ে আসছে। এ তো তানি নয়, তানি তো 5 বছরের বাচ্চা। এর বয়স তো 50 কি 51 হবে। অথচ বাচ্চাদের কান্নার শব্দে আমার কানে তালা লেগে যাচ্ছিল। মাথাটা কেমন ঝিমঝিম করছে। মনে হচ্ছিল এই বুঝি জ্ঞান হারিয়ে পড়ে যাব। লোকটা ফিসফিস করে কথা বলল, আমি তানি, আমরা 4 জন অনেক নিচে অন্ধকারের গর্তের ভিতরে থাকি। এত বছর ধরে সেখানে আমরা বড় হয়েছি। বড্ড তেষ্টায় বুকটা কেটে যায় বাবু। সবাইকে বলো
আমরা আছি মাটির নিচে জল খেয়ে আছি। ফিসফিস করে কথাগুলো বলে তানি সাপের মতো মসৃণভাবে একটা গর্তে ঢুকে গেল। আরো যে তিনজন অপচ্ছায়া মতো আমার দিকে এগিয়ে আসছিল, তারাও দেখলাম তিনটি গর্তে নিঃশব্দে ঢুকে গেল। শুধু কান্নার শব্দটা আমার কানে লেগে রইল। আমার হাত থেকে টর্চটা আচমকা খসে পড়ল, পরেই নিভে গেল। ঠান্ডা বাতাসের চেয়ে ঠান্ডা একটা বাতাসের ঝড় আমাকে জড়িয়ে ধরল। আর সেই সময় আকাশের চাঁদটা হঠাৎই ঢেকে গেল কুয়াশায়। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প কেয়ার অফ অন্ধকার। রচনা করছেন অনিস্তির। আপনারা যদি এই রকম গল্প আরও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আগামী এপিসোডে আমরা আরও এইরকম একটি রহস্য গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ধন্যবাদ।